বন্ধুরা, কাজের সৃজনশীলতা প্রয়োগ করলে আমাদের কাজ কম বিরক্তিকর মনে হয় এবং দক্ষতা বাড়ে। তাই বিশ্বের বিভিন্ন স্থানের কৃষকরা অনেকে স্মার্ট এবং নতুন কাজের পদ্ধতি তৈরি করেছেন, যা শ্রমের দক্ষতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কিছু ধারণা অত্যন্ত প্রশংসিত, আবার কিছু কাজের পদ্ধতি এতটাই অনন্য যে সেগুলোকে পাগলাটে বলে মূল্যায়ন করা হয়েছে, যা বিশ্বের শীর্ষ উদ্ভাবকদেরও পরাজিত করেছে। কিন্তু যখন বাস্তবে প্রয়োগ করা হয় তখন তা আমাদের অবাক করার মতো কার্যকর প্রমাণিত হয়। তাহলে এই নতুন ধারণা এবং শ্রম পদ্ধতিগুলো কি এবং সেগুলো বাস্তবে কিভাবে কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে, আজকের এই ভিডিওতে এমনই মজার কিছু আপনাদের জানাতে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। এই ছবিতে আমরা চীনের বহুল ব্যবহৃত একটি অনন্য ধান চাষ পদ্ধতি দেখতে পাচ্ছি। জমিতে ধান চাষের পরিবর্তে তারা পানির উপরে ধান চাষ করে। একে হাইড্রোপনিক ধান চাষ পদ্ধতি বলে। এটি একটি উদ্ভাবনী ধান চাষ পদ্ধতি যা জমির ব্যবহার সর্বোচ্চকরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি। তারা পানিতে ভাসমান প্লাস্টিকের ট্রে সম্মিলিত ফোমের শীট ব্যবহার করে। তারপর এই ট্রেতে ধানের চারা রোপণ করে পানিতে ভাসিয়ে দেয়। এভাবে আমরা বিশাল নদী হ্রদের পৃষ্ঠ ব্যবহার করে ধান চাষ করতে পারি। ধান পানিতে দ্রবীভূত পুষ্টি সরাসরি শোষণ করে বৃদ্ধি পায়। এই চাষ পদ্ধতিতে প্রতি হেক্টরে 7.5 টনের বেশি ফলন দিতে পারে। পানিতে ধান চাষ পানি পরিশোষণ করে, মাছের জন্য আবাসস্থল উন্নত করে এবং হ্রদ পুকুরের প্রাকৃতিক পুষ্টি থেকে রাসায়নিক সারের ব্যবহার হ্রাস করে। এটা একদমই নতুন এবং কার্যকর একটি পদ্ধতি। এই ছবিতে আমরা চীনের কৃষকদের শূকর পালনের পদ্ধতি দেখছি। আমরা মাটিতে খামার তৈরি করি, এর পরিবর্তে তারা মাটির নিচে বাংকারের মতো খামার তৈরি করে। আসলে এটি চীনের অনেক জায়গায় ব্যবহৃত একটি খুবই স্মার্ট শূকর পালন পদ্ধতি। এটি একটি আধা প্রাকৃতিক পালন পদ্ধতি যা পার্বত্য গ্রামীণ অঞ্চলে প্রাকৃতিক ভূপ্রকৃতি ব্যবহার করে প্রয়োগ করা হয়। এই পদ্ধতি কৃষকদের নির্মাণ খরচ বাঁচায়। পাহাড়ের ভেতরের বাংকারগুলি তাপমাত্রা স্থিতিশীল রাখার জন্য চমৎকার জায়গা। গ্রীষ্মে শীতল এবং শীতে উষ্ণ। যখন খামার মাটির নিচে নেওয়া হয় তখন বাকি জায়গা প্রশস্ত এবং বাতাস চলাচলের জন্য উপযোগী হয়। শূকররা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, যা তাদের সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি শূকরের মাংসের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ শর্ত, যা পালকদের আয় বাড়ায়। খুবই অনন্য একটি পালন পদ্ধতি, তাই না? এই ছবি দেখে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে কেন তারা পেঁপে গাছের কাণ্ড এভাবে কেটে দিচ্ছে, নাকি তারা এই পেঁপে গাছগুলো ধ্বংস করে দিচ্ছে। আর এত সবুজ এবং ফলে ভরা পেঁপে গাছ কেন কেটে ফেলা হচ্ছে? এটি কি পেঁপে বাগান ধ্বংসের কাজ? আসলে এটি পেঁপে গাছের কাণ্ড ব্যবহার করে সুস্বাদু খাবার তৈরির একটি পদ্ধতি। বন্ধুরা, পেঁপে গাছের কাণ্ডগুলো সংগ্রহ করে ট্রাকে করে বাড়ি নিয়ে যাওয়া হয়। তারপর সেগুলো টুকরো টুকরো করে খোসা ছাড়ানো হয়। ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে গরুর মাংসের সাথে ভাজা হয় বা হাড়ের সাথে ঝোল করা হয়। পেঁপে গাছের কাণ্ড একটি অনন্য দেশীয় উপাদান। বিশেষ করে গোড়ার কাছে থাকা নরম অংশটি খুবই খাস্তা এবং মিষ্টি। হয়তো আপনাদের মধ্যে অনেকেই ভাবতেন যে পেঁপে গাছের কাণ্ড খুবই তেতো এবং খাওয়া যায় না, কিন্তু অজান্তেই এটি পুষ্টিকর খাবারের তৈরির একটি চমৎকার বিশেষ খাবার। বন্ধুরা, এখন এই ছবিতে আমরা চীনের কৃষকদের একটি খুব স্মার্ট এবং নতুন মুরগি পালন পদ্ধতি দেখছি। খামারের ভেতরে বাসা বানানোর পরিবর্তে তারা এখন পাহাড়ের ধারে ছোট গর্ত খুঁড়ে মুরগির বাসা এবং ডিম পাড়ার জায়গা বানায়। এটি একটি কার্যকর মুরগি পালন পদ্ধতি যা মুরগিকে ইঁদুর, সাপের মতো শিকারী প্রাণীদের থেকে রক্ষা করে। উঁচু গর্তগুলো শিকারীদের কাছে পৌঁছানো কঠিন করে তোলে। অন্যদিকে পাহাড়ের গর্তগুলোর তাপমাত্রা বাইরের তুলনায় সবসময় স্থিতিশীল থাকে। গ্রীষ্মে শীতল এবং শীতে উষ্ণ, বিশেষ করে ঠান্ডা জলবায়ুতে। পাহাড়ের গর্তে মুরগি পালন একটি খুবই অনন্য এবং প্রাকৃতিক মুক্ত পরিবেশে পালন করার পদ্ধতি। এটি প্রশস্ত ও শীতল স্থান ব্যবহার করে মুরগির সুস্থ বৃদ্ধি এবং শক্ত মাংস তৈরির পরিবেশ তৈরি করে। আরও গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এটি একটি লোকজ কৌশল যা ডিম ফোটানোর স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে এবং মাটিতে ডিম পাড়ার তুলনায় ডিম নষ্ট হওয়ার হার কমায়। গর্তের বাসাগুলো এত ডিমে ভরা দেখলেই বুঝতে পারছেন এটি কেমন ভালো পদ্ধতি, তাই না? এখন এই ছবিটি দেখুন। আপনারা কি জানেন তারা ছাগলের খাবারের পাত্রে কি প্রাণী ফেলেছে? এই দৃশ্য দেখে অনেকের অবশ্যই অস্বস্তি লাগছে। আসলে এটা ইঁদুর নয়, বরং কাঠবিড়ালি। বন্ধুরা, এটি একটি খুব স্মার্ট পদ্ধতি যা দ্বিমুখী লাভ দেয়। এটি একটি পালন পদ্ধতি যা খাবারের সর্বোচ্চ ব্যবহার করে।
তারা এই কাঠবিড়ালিগুলো ছাগলের খামারে ছেড়ে দেয়, যাতে তারা ছাগলের বাদ দেওয়া অবশিষ্ট বা ছড়ানো খাবার খায়। এই অবশিষ্ট খাবারের পরিমাণও কম নয়। কাঠবিড়ালির দল খামার পরিষ্কার করতে সাহায্য করে এবং খাবারের অপচয় রোধ করে। মাত্র কয়েক মাসের মধ্যে এই কাঠবিড়ালিগুলো সেই অবশিষ্ট খাবারেই বেড়ে ওঠে, যা পালকদের জন্য যথেষ্ট আয়ের উৎস হয়ে দাঁড়ায়। এটি প্রাণীদের জন্য প্রত্যক্ষ ক্ষতিকর না হওয়া সহাবস্থানের একটি উৎকৃষ্ট উদাহরণ। বন্ধুরা, এই ছবি দেখে আপনারা কি জানেন কেন তারা মরুভূমিকে জাল দিয়ে ছোট ছোট খোপে ভাগ করছে? এটি চীনের কৃষকদের পদ্ধতি, যা প্রখর মরুভূমিকে বিশাল সবুজ বনে পরিণত করার একটি পদ্ধতি। বন্ধুরা, প্রথমে তারা জাল বা খড় বা শুকনো ঘাস মাটিতে পুঁতে প্রায় 1 বর্গ মিটারে ছোট খোপ তৈরি করে। এর উদ্দেশ্য মরুভূমির বাতাসকে নতুন লাগানো চারাগাছের ওপরে বালি উড়াতে বাধা দেওয়া। তারা ড্রিল মেশিন দিয়ে গর্ত খোঁড়ে অথবা উচ্চচাপে পানি স্প্রে করে মেশিন দিয়ে বালি ভেদ করে নিচে গাছ লাগায়। ট্যাঙ্কার থেকে পানি সরাসরি গাছ লাগানোর সময় দেওয়া যায়। এই চারাগুলো মরুভূমির জলবায়ুর সাথে শক্তভাবে খাপ খাইয়ে নিতে উন্নত জাতের, বিশেষ করে অত্যন্ত খরা সহিষ্ণু অঞ্চলে। এই অল্প সময়ের মধ্যেই বিশাল মরুভূমি সবুজ বনে পরিণত হয়। এই ছবি দেখে অনেকেরই কৌতূহল হবে কিভাবে সবজি গাছ ইটের উঠোনে জন্মাতে পারে। শুধু তাই নয়, তারা খুব সবুজও। আসলে এটি ইটের ফাঁকে সবজি চাষের একটি পদ্ধতি, যা ইটের উঠোনকে সবজি বাগানে পরিণত করার এক অসাধারণ পদ্ধতি। সবজি গাছ ইটের ফাঁকেই মোটা হয়ে জন্মায়। এভাবে অনেক বাস্তব সুবিধা হয়, যেমন আগাছা বৃদ্ধি রোধ, আগাছা পরিষ্কারের শ্রম বাঁচানো এবং ইটের স্তর নিচের মাটির আর্দ্রতা ধরে রাখে, কারণ পানি বাষ্পীভবন কম হয়। সবজির শিকড় পুষ্টি শোষণের জন্য 30 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত মাটির গভীরে যায়। তবে এই চাষ পদ্ধতি আলু বা মিষ্টি আলুর মতো মাটির নিচের কন্দ জাতীয় ফসলের জন্য প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হয়, কারণ ফসল তোলার জন্য ইট তুলতে বা উল্টাতে অনেক শ্রম লাগে এবং ওঠানোর ক্ষতি হয়। এই ছবি দেখে আপনারাও কি সবজি খামারের কথা ভাবছেন? হ্যাঁ, এটা সবজি, কিন্তু মানুষের জন্য নয়, এটা গবাদি পশুর জন্য। এটি বর্তমান বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন গবাদি পশুপালন প্রক্রিয়া, যাকে গবাদি পশুর জন্য হাইড্রোপনিক ঘাস চাষ পদ্ধতি বলা হয়। মাটিবিহীন সবুজ ঘাস চাষ পদ্ধতি হচ্ছে পুষ্টি পানিযুক্ত ট্রেতে ভুট্টা, গম, বার্লির মতো বীজ অঙ্কুরিত করার প্রক্রিয়া। ঘাস মাত্র 6 থেকে 7 দিনে ঘন গালিচার মতো বেড়ে ওঠে, যা গবাদি পশুর জন্য তেল, প্রোটিন এবং ভিটামিনের খাদ্য সরবরাহ করে। মাত্র 3 থেকে 4 লিটার পানিতে 1 কেজি ঘাস উৎপন্ন করা যায়, যা মাটিতে চাষের তুলনায় বহুগুণ বেশি ফলনশীল। ঘাসের শিকড়ে ভালো হজমকারী এনজাইম থাকে এবং পাতা কোমল এবং নরম হওয়ায় গবাদি পশু খাদ্য শোষণের হার বেড়ে যায়। এভাবে আমরা সারা বছর আবহাওয়ার উপর নির্ভর না করে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে পারি। বন্ধুরা, এই ছবিটি দেখে আপনারা কি অনুমান করতে পারেন কৃষকরা আসলে এখানে কি করছে? তারা একটি বিশাল লোহার ফ্রেম, যাতে সবুজ প্লাস্টিকের বালতি বাঁধা, নদীতে ঠেলছে। ফ্রেমটি ডুবছে না, বরং ধীরে ধীরে পানিতে ভাসছে। আপনারা কি মনে করছেন তারা নদীতে সেতু বানাচ্ছে? আসলে তা নয় বন্ধুরা, এটি জেলেদের মাছ চাষের জালের খাঁচা জোড়া দেওয়ার একটি প্রক্রিয়া। প্রথমে শ্রমিকরা এই প্লাস্টিকের বালতিগুলো লোহার ফ্রেমে বেঁধে দেয়। জোড়া দেওয়ার পর তারা ফ্রেমগুলো একত্রিত করে পানিতে একটি অস্থায়ী পুকুর তৈরি করে। তারপর জাল লাগাতেই কাজ শেষ। এই পদ্ধতি অত্যন্ত কার্যকর, কারণ এটি ক্রমাগত প্রবাহিত প্রাকৃতিক পানি ব্যবহার করে, যা মাছকে প্রাকৃতিক মাছের মতো সুস্থ রাখে এবং একই সাথে মাছ ব্যবস্থাপনা, খাওয়ানো এবং ধরা অত্যন্ত সহজ এবং শ্রম সাশ্রয়ী করে তোলে। বন্ধুরা, এই ছবিতে আমরা থাইল্যান্ডের কৃষকদের সবজি সংগ্রহের গতি বাড়ানোর উদ্ভাবন দেখছি। শুধু একটি সাধারণ হাতের সরঞ্জাম, যার মাথা খুরের মতো ধারালো, এবং কৃষকদের দক্ষ হাতের সাহায্যে মিনিটের মধ্যে কয়েক কেজি সবজি সংগ্রহ করা যায়। কল্পনা করুন যদি এই সরঞ্জাম না থাকে এবং শুধু ঐতিহ্যগতভাবে হাতে সবজি তুলতে বসে থাকেন, তাহলে কখন শেষ হবে এটা? তো বুঝতে পারছেন, এটা অনেক সময় সাপেক্ষ কাজ, যেটাকে খুব সহজে করা যায় এই পদ্ধতির মাধ্যমে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, ইন্টারেস্ট স্ক্রিনে দেখুন 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।